আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আমার লাউ গাছে ২ টা লাউ মাশাআল্লাহ বড় হয়ে গেছে। দেখুন বাড়িতে এত সবজি লাগাই তারপরেও লাউ গাছে লাউগুলো যখন ধরে থাকে তখন মানে আমার আলাদা একটা আনন্দ ফিল হয়। কেন জানি মানে এই লাউটা আমি এত পছন্দ করি। আর গাছে একটা লাউ দেখলে আমি যতটা খুশি হই অন্য কোনো জিনিস দেখলে অতটা খুশি হই না। তো মাশাআল্লাহ এই লাউটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। তো খাওয়ার একেবারে পারফেক্ট সময়। আজকে আজকে নেব না। আগামী কালকে কেটে-কুটে রান্না করে নিব। আপাতত আজকের দিনটা থাক। এটা অনেকটা বড় হয়ে গেছে। আরো একদিন আগে রান্না করে খেলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক এখনো কচি রয়েছে। খাওয়া যাবে আরো ১-২ দিন পর সমস্যা নেই। আর এইদিকে দেখুন আমার শিম গাছ থেকে আজকে আমি ১ম শিম পাড়বো। তো পাড়ার আগে একটা শিম এভাবে একটু মেলে ভেতরের বীজগুলো কতটা বড় হয়েছে সেটাই দেখার চেষ্টা করতেছি। তো যাই হোক মোটামুটি বড় হয়ে গেছে। বাড়িতে এই যে বিচিওয়ালা যে শিমগুলো বীজ, তো ওগুলো আসলে আমার খেতে খুব ভালো লাগে। আরিয়ানের বাবা গত কয়েকদিন থেকে আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন শিমগুলো পাড়ার জন্য। তো আমি রেখে দিচ্ছি। আ ভাবলাম নরমাল শিম তো বাজারে পাওয়াই যায়। তবে এই শিমগুলো পাওয়া যায় না। লোকাল বাড়িতে লাগানো যে শিমগুলো। তো আমি ভাবলাম একটু সময় যাক, ভেতরের বীজগুলো একটু বড়, বড় হোক তারপরে পেড়ে রান্না করব। তো আজকে ফার্স্ট টাইম আমার গাছ থেকে শিম উঠাচ্ছি। গত বছর আমার বাড়িতে অ্যাডভান্স শিম হয়েছিল। আশেপাশের বাড়িতে উম শিম অনেকটা লেটে হয়েছিল কিন্তু আমার বাড়িতে অনেক আগে থেকে আমি শিম খাওয়া শুরু করেছিলাম। আর এই বছর কেন জানি না শিম গাছগুলো ১ম এ খুব সুন্দরভাবে উঠেছিল। পরে আ পাতা মরা শুরু করছে। একসময় এসে শিম গাছগুলো একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারপরে আমার যত্ন-আত্তিতে মানে পানি-টানি দিলাম। একটু গোবর সারও দিলাম। তো তারপরে মরা গাছগুলোতে আবার একটু, একটু করে পাতা আরকি দেখা গেল। আর এখন একটু, একটু করে শিমও হয়েছে। তো যাই হোক আমার শিমের জাতটা অনেক ভালো। শিমগুলো ছোট, ছোট আর ভেতরে অনেক বীজ থাকে। বড়, বড় সাইজের বীজ। তো আজকে এত খুশি লাগতেছে। কারণ শীতকালীন সবজির মধ্যে আমার খুব পছন্দের একটা সবজি ছিল শিম। আর সবকটা এক সাইজের শিম হয়েছে। যেহেতু আমি গত বছর আমার নিজের লাগানো শিম থেকে যেটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছিল ওটার বীজ আমি সংরক্ষণ করে রাখছিলাম। ওইটাই লাগিয়েছিলাম। আ এই শিমের জাতটা অনেক ভালো। ছড়াগুলো অনেক বড়, বড় হয়। তো আমি যেগুলোতে বীজগুলো একটু শক্ত হয়েছে সেগুলো পেড়ে নিলাম। দেখুন। তো এখানে প্রায় ১.৫ কেজির মতন হবে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। ওলকপি রান্না করা হয়েছিল। তো আমি এখানে একটা লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি। যেটা আমি মানে ঘরে করিনি। বাজার থেকে ওই যে প্যাকেটিং যেটা থাকে ওটা আনছিলাম আরিয়ানের জন্য। তো আজকে ভাবলাম একটা ভেজে আমি খাই। যেহেতু এখনো সকাল থেকে কিছুই খাইনি। সবজি দিয়ে খেতে ভালোই লাগছিল। আর এই রেডিমেড পরোটাগুলোর টেস্ট অনেক বেশি। আমি যখনই শহরে যাই তখন এই প্যাকেটগুলো আরকি ৩-৪ টা প্যাকেট নিয়ে আসি। ৳৫০ করে প্যাকেট নেয়। ভেতরে ৫ টা পরোটা থাকে। ফুলের রাজা অনেকেই বলেন গোলাপ। তো আমার কাছে মনে হয় ফুলের রাজা এই যে বাগানবিলাস ফুল। বাগানবিলাস ফুলগুলো দেখার পরেই চোখ জুড়িয়ে যায়। তো আমি আমার বারান্দার নার্সারি থেকে ২ টা ছোট, ছোট বাগানবিলাসের আরকি যে অপারেশনের যে চারাগুলো হয় এনে লাগিয়েছি। দেখুন আমার বারান্দার লুকটাই চেঞ্জ করে নেয়। ফুলগুলো দেখার পরে এত ভালো লাগে আর কালারটা এত সুন্দর, এত জমকালো একটা কালার। আ ফুলের কালারটায় মানে চোখ টেনে নেয় এরকম একটা অবস্থা। তো যাই হোক গাছগুলোতে গত ২ দিন পানি দেওয়া হয় নাই। আজকে একটু পানি দিয়ে দিচ্ছি। গত ২ দিনে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে সন্ধ্যা থেকেই ভিডিও এডিটিং এ কাজে বসছি যে যত যাই হোক আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে। কারণ আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন, "আপু কি হলো? ভিডিও দিচ্ছ না, ভিডিও দিচ্ছ না।" তো আমি তো নরমালি হোটেল নিয়ে ব্যস্ত থাকি। তবে গত ২ দিন আমি অন্য সমস্যায় ব্যস্ত ছিলাম। হোটেল নিয়ে ব্যস্ত ছিলাম না। আ তাই ভিডিও দিতে পারিনি। তবে গত ২ দিন যে টুকটাক ভিডিও করে রাখছিলাম ওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হোটেলের ব্যস্ততা তো আছে। তবে আমি আস্তে, আস্তে হোটেলটা এখন
হোটেলের কাজগুলো আর কি একটু সেট আপ করে নিয়েছি। আগে যতটা ব্যস্ত মনে হতো এখন অতটা ব্যস্ত হয় না। যত সময়ে কাজ করছি, যত দিন যাচ্ছে মানে কাজগুলো আমার হাতের ভেতরেই চলে আসছে। এখন আর আগের মতন অতটা সময় যায় না, মনে হয় যে সবকিছু শর্টকাট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কি করলাম গত 2 দিনে, কি কি অবস্থা ফেস করলাম সবটাই আজকের এই ছোট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অ্যালোভেরার কয়েকটা গাছ, 3-4টা গাছ অনেকটাই বড় হয়ে গেছে। যে কোনো গাছের যত্ন নিতে আসলে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তো আমি এর আগে কখনো অ্যালোভেরা গাছ লাগাইনি, আর আমার অ্যালোভেরা গাছের জাতটা অতটা বড় না। তো এখন আস্তে আস্তে আপনাদের অনেকের পরামর্শে আমি মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে অ্যালোভেরা গাছে কিভাবে যত্ন নিলে গাছ ভালো হয়। তো যাই হোক, আমি সাকসেসও হয়েছি। দেখুন পাতাগুলো এখন অনেকটাই বড় হয়েছে। আর ওখান থেকে আমি একটা পাতা কেটে নিচ্ছি। বাড়িতে অ্যালোভেরার গাছ, তো ওইভাবে কখনো পাতাগুলো কাজে লাগানো হয় নাই। অনেকগুলো পাতা, নিচের পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে পচে যায়, কিন্তু আমার আর ওই গাছগুলো কাজে লাগানো হয় না। তো আজকে একটু ফেসিয়াল করার জন্য চলে এলাম। আমার মনে হয় ন্যাচারাল একেবারে মানে গাছ থেকে পাতা উঠিয়ে এনে আর ভেতরের যে জেলিটা থাকে ওটা একটু হাতে মুখে এভাবে আহ ঘষিয়ে লাগালে দেখা যায় যে চেহারার একটা গ্লো আবার কি আসে। তো যাই হোক, আজকে সেই কাজটা করার জন্য বসেছি বারান্দায় রোদে। যখন থেকে আমি আমার হোটেলটা ওপেন করছি তারপর থেকেই মানে এত ব্যস্ত, নিজের চেহারার দিকে একেবারে নজর দিতে পারতেছি না। হাতগুলো কেমন জানি একটা বুড়ো মানুষের মতন হয়ে গেছে। তো সেজন্য আজকে একটু ফেসিয়াল করলাম। আর তারপরে চলে আসছি শিমগুলো কাটার জন্য। ছোট ছোট শিম, ভেতরে অনেক বড় বড় এক একটা বীজ। মানে এই টাইপের শিমগুলো কাটতে এত ভালো লাগে যেটা বলার বাইরে। আমার কিছু ইন্টারেস্টিং বিষয় আছে মানে সবজি কাটার ক্ষেত্রে, যেমন শিম কাটাটা আমার কাছে ভালোই লাগে, তবে বাজারের যে চ্যাপ্টা চ্যাপ্টা শিমগুলো থাকে ওগুলো আমার খেতেও ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না। তাই এই বছর বাজারে প্রচুর পরিমাণে শিম বেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ঘরে মাত্র একদিন শিমের রান্না করা হয়েছিল, আর রান্না করা হয় নাই। তো আজকে নিজের হাতে লাগানো গাছের শিম বলে কথা, তো ওগুলো কাটার মধ্যে আমি একটা আলাদা শান্তি পাচ্ছি। তো এই যে দেখুন, আমার গাছের শিমের ছড়াগুলো কিন্তু অনেক বড় বড়। এখানে হাতে গোনা কয়েকটা ছড়া আছে, তারপরে আমি ওজন করছিলাম প্রায় 1.5 কেজির মতন শিম হয়েছে। সেদিন গাছ থেকে যে বড়ইগুলো পারছিলাম এখন পর্যন্ত আমি ওটা দিয়ে আচার করতে পারি নাই। তো বড়ইগুলো যেহেতু একটু কাঁচা কাঁচা ছিল, তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই করে রাখছিলাম। 2 দিন গড়ে রাখা ছিল, আজকে বের করে একটু রোদে দিয়ে দিচ্ছি। বড়ইগুলোর কালার আর একটু লাল হবে, তারপরে আমি সময় করে আচার করব। এখন পর্যন্ত আমি এক্সট্রা সময় বের করতে পারতেছি না। আর ওইদিকে শিম কাটা হয়ে গেছে, আমি এখন শিম তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওটা আমি বিকালের দিকে বসিয়েছিলাম, সন্ধ্যার কিছুটা আগে। তো শুটকি মাছ আর মাছ, পাবদা মাছ দুইটা দিয়ে একসাথে করে রান্না করব। মাছ আর শুটকি মাছ দুইটা দিয়ে লোকাল শিম রান্না করলে বেশি ভালো লাগে। মানে শিমের সাথে আমার মনে হয় মাছের থেকে শুটকিটাই বেশি মানায়। তো শুটকি মাছ দুইটা দিয়ে রান্না করব। আমার ব্যাংকে কিছু কাজ ছিল, মানে কিছু টাকা আনতে হবে। ব্যাংক বলতে প্রাইভেট ব্যাংক আর কি। তো যেখান থেকে আমার কিছু টাকা আনার প্রয়োজন ছিল। তো দেখুন যাওয়ার সময় শিফা, তারপরে রাহেলা, তো ওরাও যাচ্ছে। মানে রাহেলা আমাকে বলল যে আপা আমাকে সাথে নাও। তো ও যেহেতু যাচ্ছে সাথে শিফাকেও নিয়ে নিলাম, যেহেতু ওরা বাড়িতেই বেশিরভাগ সময় থাকে, বেশি একটা কোথাও যাওয়া হয় না। আর শিফা যখন একা থাকে তখন এদিকে সেদিকে নেওয়া হয়, কিন্তু 2 জন হয়ে গেলে আর অতটাও কোথাও নেওয়া হয় না। তো যেহেতু আমরা করিমগঞ্জ আসছি মেইন শহরে, তো আমাদের করিমগঞ্জে মেলা বসছে, কিন্তু এখনো একদিনও মেলাতে আসা হয় নাই। বাড়িতেই নিজের যে মেলা শুরু হয়েছে ওটা নিয়েই ব্যস্ত। তো যাই হোক, ওদের ইচ্ছা ছিল ওরা মেলায় আসবে, তো বাচ্চা মানুষ ইচ্ছা করছে। ভাবলাম ওদেরকে নিয়ে আসি, একবার ওদেরকে ঘুরে ফিরে দেখিয়ে মানে নিয়ে চলে যাব। তো যাই হোক, আমাদের ওই দিকের কাজ শেষ করে তারপরে যে মেলায় এসে ঢুকলাম। যদিও আমি অনেকবার মেলায় গেছি, মেলা যেতে এখন আর তেমন একটা ভালো লাগে না। তবে আমাদের শহরের মেলা বলে কথা, হাইলাকান্দির মেলাতে গিয়েছিলাম।
তো ওদেরকে নিয়ে আসলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে মেলাটা আর কি দেখানোর জন্য। আর আমার একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, শুনছিলাম মেলায় নাকি জলপরি আসে। হাইলাকান্দিতে যখন গিয়েছিলাম তখন আমি জলপরি দেখতে পারি নাই। তো আজকে দেখুন আমি টিকিট কেটে ঢুকছিলাম জলপরি দেখার জন্য, কিন্তু এখানে এসে যেটা দেখলাম একজন নর্তকীর মতন মনে হচ্ছে। তো আমার আসলে লজ্জা করেছিল, আমি ওখানে 1 মিনিটের মতন দাঁড়িয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে রাহিলা কিছু ভিডিও করছিল, আমি ওদেরকে রেখেই বেরিয়ে চলে আসছি। কারণ এখানে ঢুকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে একজন মেয়ে আর একজন ছেলে, ওরা কিন্তু মুখে মনে হয় অক্সিজেন মাস্ক লাগিয়েছে, এরকমটা হতে পারে, আমি জানি না। বা নাকে মুখে যাতে পানি না ঢুকে ওইভাবে, ওই জন্য আর কি যে একটা চশমা লাগিয়েছে। আর ওরা কিছুক্ষণ পর পর উপরে যাচ্ছে আর শ্বাসটা ছেড়ে তারপরে আবারও নিচে আসতেছে। তো যাই হোক, ওখানে আমি দাঁড়াইনি, আমার লজ্জা লাগছিল, বেরিয়ে চলে আসছি, যেহেতু ওখানে অনেক ছেলেরাও থাকে। আর মেয়েদের এরকম ভিডিও দেখতে আসলে খারাপ লাগে একজন মেয়ে হিসাবে ছেলেদের সামনে দাঁড়িয়ে। তো আমি বেরিয়ে আসছি, আমার টিকিটটাও বেকার গেছে। তো যেহেতু চলেই আসছি ভাবলাম একটু নাগরদোলা চড়ে যাই। আমি যখনই মেলায় যাই আমার সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে নাগরদোলা। তো আমার ছেলে উঠতে চাচ্ছে, আমি উঠলাম সাথে। তারপর দিন সকালবেলা একেবারে বুড়ে বুড়ে, মানে ভোরের আলো ফুটেনি সেই সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। জুবাইরের হাতে একটা খাতা দেখতে পাচ্ছেন। তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি সেটা যেতে যেতে আপনাদেরকে বলবো। রাতে ওই দিক থেকে এসে জাস্ট ঘুমিয়েছি, সকালে একেবারে ভোর রাতে আর কি 4টার সময় কিন্তু ফজরের আজান দেওয়া হয় না, ওই টাইমে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে আসছি। আর অনেকটা রাস্তা এসে তারপরে ভিডিও করলাম। তো আজকে গাড়িতে শুধু জুবাইর আর আমাকে দেখতে পাচ্ছেন, আরিয়ানের বাবাও সাথে নেই, আরিয়ানও সাথে নেই। তার কারণ আমি একটা এক্সামে যাচ্ছি, যেটা হচ্ছে চাকরির এক্সাম আর কি, সিটেট সেন্ট্রাল থেকে আর কি টিচার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। তো যেটা আমি এইবার প্রথম, আমি এর আগে কখনো সিটেটে বসি নাই, এইবার প্রথম যাচ্ছি, বিশেষ করে আরিয়ানের বাবার জোরাজুরিতে। যদিও আমি আসাম টেট যেটা সেটাতে কোয়ালিফাইড আছি, বর্তমানে এখনো লিস্ট আউটের অপেক্ষায় আছি। তো তারপরে আরিয়ানের বাবা জোরাজুরিতে আর কি আবারও এই যে আমার সেন্টার পড়ছে শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে। তো ওখানে আসতে আসতে আর সকাল 8টার মতন, 7:30 পৌনে 8টার মতন বেজে গেছে। তো আমাদের এক্সাম ছিল 9টার দিকে। তো তার আগে যেহেতু রিপোর্টিং আছে একটু আগেই আসতে হয়, তো একটু বেশি আগে চলে আসছিলাম। যেহেতু তারা ছিল ভাবলাম একটু হাতে সময় নিয়ে বের হয় ভালো। তো যাই হোক, ওখানে গাড়ির লাইন দেখেই বুঝতে পারতেছেন এখানে অনেক ক্যান্ডিডেটরা আসছে। আর আমি গাড়িতে বসে বসে কিছু সময় অপেক্ষা করলাম, তারপরে যখন গেট খুললো, গেট খোলার পরে আর কি আমি ভেতরে ঢুকেছিলাম। তো সাথে জুবাইর ছিল, মানে ও হচ্ছে আমার সাথে আসছে, যেহেতু আরিয়ানের বাবা আসেন নাই, ওনার স্কুলে একটা মিটিং আছে, ওই দিন রবিবার ছিল। তো ওনার স্কুলে মিটিং এর কারণে উনি আসতে পারেন নাই, মানে আমি গত কালকের কথাই বলতেছি। তো আরিয়ানকে ঘুমে রেখে আসছি, শুধু জুবাইর আর আমি আসছি। তো জুবাইর এখানে বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করছে, যেহেতু আমার দুইটা এক্সাম ছিল, এলপি লেভেলের আর এমই লেভেলের। তো 9টা থেকে সরি 9:30 থেকে 12টা অবধি ছিল, আবার মানে 2টা 30 থেকে আবার 5টা অবধি দুইটা এক্সাম ছিল, বসে বসে সময় কাটিয়েছে। তো যাই হোক, এখানে দেখুন অনেক মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছেন, গার্জেন্সরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করতেছেন, আর বাচ্চাদের মারা আর কি এক্সামে ব্যস্ত। তো যাই হোক, আশা তো সারা যায় না। তো এক্সাম শেষের টাইমে দেখুন আমি জুবাইরকে বলছিলাম গেটের সামনে দাঁড়াতে, যেহেতু অনেক সময় পার্কিং এর অসুবিধা হয়, গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, আর আমার কাছে যেহেতু মোবাইল ছিল না, কারণ ভেতরে মোবাইল ওরা এলাও করে না, তাই আমি বেরিয়ে ওদেরকে পাবো না বা ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। তো যাই হোক, জুবাইর অপেক্ষা করেছিল, আর যেখানে গাড়ি রাখা অবস্থায় গিয়েছিলাম গাড়ি এসে সেখানেই পেয়েছি। ওই দিন রবিবার ছিল তাই, আর এদিকে যেহেতু এক্সামও ছিল, তাই মানে পুলিশরা ডিস্টার্ব করে নাই, রাস্তার পাশেই গাড়ি রাখা ছিল। তো যাই হোক, এখন আবার আমাকে 2টা অবধি অপেক্ষা করতে হবে।
2টার সময় আবার ভেতরে যাব। আমরা আমার যেখানে সেন্টার পড়েছিল সেন্টারের ঠিক সামনেই আমাদের গাড়িটা রাখা আছে, দেখতেই পাচ্ছেন। তো এখন যেহেতু মধ্যে 2-2.5 ঘন্টার সময় আছে, ওই সময় হালকা একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সেই ভোর রাতে একটু লাল চা আর 2টা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাওয়া হয় নাই। তো এখন ড্রাইভার, আমি আর জুবাইর আমরা ওই সামনে হেঁটে হেঁটে যাচ্ছি একটু খাবারের খুঁজে, যেহেতু এখানে সামনে কোথাও কোনো খাবার দাবার দেখতে পাচ্ছি না। তো ওখানে ছোট একটা আর কি পোলাওর দোকান দেখতে পেলাম। তো ওখানে গিয়ে বসছি একটু পোলাও খাওয়ার জন্য, কিছু একটা তো খেতে হবে, খুব বেশি ক্ষুধা লাগতেছে আর সবারই ক্ষুধা লাগছে। তো যাই হোক, ওখানে এসে মানে ফুটপাতে বসে খেতে হচ্ছে। হয়তো খাবার পাওয়া যাবে না কেন, যেহেতু শিলচরে অত বড় একটা শহরে আসছি আর খাবার পাওয়া যাবে না এমনটা না, তবে আমার সেন্টার যেখানে ছিল তার আশেপাশে ওখানে কোনো খাবার ছিল না। তো যাই হোক, এখন একটু খাবার খেয়ে নেই, তারপরে আবারও গিয়ে গাড়িতে একটু সময় রেস্ট নিয়ে ঠিক টাইমে ভেতরে ঢুকবো। সকালে একটু বেশি আগে ঢুকে গিয়েছিলাম। আহ, একটা বিরাট কাণ্ড করছি, এক্সাম হলে বসে বসে আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। আমি মানে বিশ্ব রেকর্ড করে ফেলছি, কেউ এক্সাম হলে এসে এভাবে ঘুমায় আমার জানা ছিল না। তো আমি আজকে ঘুমিয়েছি, মানে প্রায় 1.5 ঘন্টা আগে রিপোর্টিং হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছি। তারপরে আহ ওরা পেপার টেপার কিছু দিচ্ছিল না, টাইম আসছিল, আমি ডেস্কে মাথা লাগিয়ে ঘুমিয়েছি। তো যাই হোক, তারপরে বিকালের এক্সাম শেষ করে দেখুন, সন্ধ্যার দিকে শহরে এত জ্যাম, জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে, বাসায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত 10টা বেজে যেতে পারে। আল্লাহ জানেন, হয়তো 10টাও বেজে যাবে বা 10:30টা। তো তারপর দিন সকালবেলা আমি আবারও বাগানে আসলাম, মানে আজকে আমার মেজাজ একেবারেই খারাপ হয়ে গেছে, দেখুন কি একটা অবস্থা। এত সুন্দর মিষ্টি কুমড়ার গাছগুলো হয়েছিল, গত 2-3 দিনের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, গাছে পানি দিচ্ছি। তো রমজান মাসের জন্য আমি শেষের দিকে গাছগুলো লাগিয়েছিলাম একটু শাক খাওয়ার জন্য। তো এসে দেখি এই যে আমাদের বন শুকর, নল শুকর যেগুলো আছে আমাদের পাশে, যেহেতু জঙ্গল আছে, জঙ্গল থেকে শুকর বেরিয়ে কি অবস্থা করছে দেখুন, আমার সব কটা গাছ ছিঁড়ে ফেলছে, কামড়ে কুমড়ে খেয়ে একেবারে শেষ। তো ওদের জ্বালা আসলে কি করব আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। তো আমার কুকুর সবসময় ওদেরকে তাড়ায়, সারা রাত ডাকাডাকি করে তাড়ায়। তো গতকাল কি হয়েছিল আল্লাহ জানেন, কুকুর হয়তো বাইরে কোথাও গিয়েছিল, সেই ফাঁকেই মনে হয় ওরা এই কাজটা করছে। আর এই যে আমার কলা বাগানের অবস্থা দেখুন, আপনারা অনেকে কমেন্ট করেন যে আপু তোমার বাড়িতে কি এখন কলা হয় না, তো আমার কলা বাগানের অবস্থা দেখুন, শুকরের জন্য কলার বাগান একেবারে শেষ, ধ্বংস হয়ে গেছে, মানে ওরা গাছের গুঁড়ি খেয়ে ফেলে, তারপর গাছ ভেঙে পড়ে যায়। আর ওই দিক থেকে শুকর আসে, তো ওই দিক থেকে ওই দিকে আসে, দেখুন কলা বাগানের কি হাল, ওখানে 2টা গাছ, ওখানে 2টা গাছ, এরকম হাতে গোনা কয়েকটা গাছ আছে, মানে এখানে বড় একটা কলার বাগান ছিল, কিন্তু এখন এই অবস্থা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।